ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত শ্রেণী কার্যক্রমগুলো অর্থাৎ একেবারে শুরুর থেকে এ পর্যন্ত আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায়ের একটা পরিচ্ছেদ অর্থাৎ প্রথম পরিচ্ছেদের সম্পর্কে আলোচনা করেছি। অধ্যায়টির এই পরিচ্ছেদটি অনেক বড় পরিচ্ছেদ, যেটি বেশ কয়েকটি ক্লাসের মাধ্যমে শেষ করা হয়েছে। এই প্রথম অধ্যায়টিকে দুটি পরিচ্ছেদে সুবিন্যস্ত করা হয়েছে, প্রথম পরিচ্ছেদ আর একটি হলো দ্বিতীয় পরিচ্ছেদ। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ সম্পর্কে আলোচনা করব। তার আগে প্রথম পরিচ্ছেদ সম্পর্কে তোমাদের একটু রিভিউ করতে চাই। সেটি হলো যে প্রথম পরিচ্ছেদে কিন্তু আমরা বেশ কিছু বিষয়ে অধ্যয়ন করেছি, যেমন এগ্রিকালচার বলতে কী বোঝায়, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ, প্রবলেমস অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ অ্যান্ড সলিউশন অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ, পাশাপাশি প্রবাবিলিটি অফ এগ্রিকালচার অর্থাৎ কৃষির সম্ভাবনা বাংলাদেশে কতটুকু রয়েছে সে সম্পর্কিত আলোচনা আমরা করেছি। এছাড়াও লাইভস্টক, ফিশ এবং পোলট্রি এ সম্পর্কেও আলোচনা করা হয়েছে এবং সোশ্যাল অ্যাফরেস্টেশন এ সম্পর্কিত একটা ধারণাও তোমাদের দেওয়া হয়েছে। এবং আসলেই পরিচ্ছেদটি খুব বৃহৎ আকারের একটি পরিচ্ছেদ ছিল। আশা করি তোমরা, আমি এর ভিতরে তোমাদের একটি শ্রেণী কার্যক্রমে কিছু কোশ্চেনও দিয়েছি। আশা করি তোমরা সেই কোশ্চেনগুলো আত্মস্থ করেছ এবং না পড়ে থাকলেও অবশ্যই পড়ে নিবে, বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের শ্রেণী কার্যক্রমে আমরা সোর্সেস অফ এগ্রিকালচারাল ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস এই সম্পর্কিত আলোচনা করব। অর্থাৎ এগ্রিকালচারাল যে ইনফরমেশনগুলো রয়েছে, যে তথ্যগুলো রয়েছে কৃষি সম্পর্কিত, সেই তথ্যগুলোর যে সোর্স রয়েছে অর্থাৎ কী উৎস থেকে আমরা এই এগ্রিকালচারাল ইনফরমেশনগুলো পেতে পারি সে বিষয়ে আলোচনা করব। কৃষি তথ্য যে রয়েছে সেই কৃষি তথ্যগুলো পাওয়ার বিভিন্ন উপায় রয়েছে, আমরা বিভিন্নভাবেই এই তথ্যগুলো পেতে পারি। যেমন কৃষক বিদ্যালয়, ফার্মার স্কুলস, তারপর আছে কৃষক সভা, উঠোন বৈঠক, এরপরে আছে অভিজ্ঞ কৃষক, ইন্টারনেটের মাধ্যমে আমরা কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে পারি। এখন ইন্টারনেটে ঢুকলেই আমরা বিভিন্ন তথ্য সার্চ দিলেই পাওয়া যায়। এছাড়াও কৃষি সম্পর্কিত বিভিন্ন পত্রিকা, জার্নাল, ম্যাগাজিন, লিফলেট, পোস্টার, ফোল্ডার ইত্যাদি নানা ধরনের যে প্রকাশনা সেগুলো রয়েছে, সেগুলো থেকেও আমরা কৃষি সম্পর্কিত তথ্য পেতে পারি। আবার কৃষি সম্পর্কিত বিভিন্ন বই আছে, কৃষি বিশেষজ্ঞ যারা, কৃষিবিদ যারা, তাদের দ্বারা লিখিত যে বইগুলো রয়েছে সেগুলোর থেকেও আমরা কৃষি সম্পর্কিত তথ্য পেয়ে থাকি। সবচেয়ে আরেকটি বিষয় রয়েছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতা, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন, এদের মাধ্যমে উপজেলা পর্যায়ে ব্লক সুপারভাইজার, বর্তমানে উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাম দেওয়া হয়েছে, তাদের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা পেয়ে থাকি। অর্থাৎ কৃষির বিভিন্ন সমস্যা, সেই সমস্যা কিভাবে সমাধান করব এবং কিভাবে ভালো বীজ কোথায় পাওয়া যায়, ভালো হাঁস মুরগির বাচ্চা কোথায় পাওয়া যায় এবং কিভাবে পালন করলে সেটির থেকে ম্যাক্সিমাম প্রোডাকশন পাওয়া যাবে, সেগুলো সম্পর্কে আমরা তথ্য পেয়ে থাকি। তা আজকের শ্রেণী কার্যক্রমে আমরা এই বিষয়গুলি আলোচনা করব যে কিভাবে তথ্যগুলো পেতে পারি। তো কৃষি তথ্য পাওয়ার যে প্রধান যে সোর্সটি সেটি হলো অভিজ্ঞ কৃষক, এক্সপেরিয়েন্সড ফার্মার্স। অর্থাৎ অভিজ্ঞ কৃষক অর্থাৎ যারা কৃষির সাথে সরাসরি সম্পর্কিত অর্থাৎ সম্পৃক্ত, যারা কৃষিকাজ করে থাকে, তাদের মাধ্যমেই মূলত কৃষি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। কারণ তারা যেহেতু একেবারেই ওতপ্রোতভাবে কৃষির সাথে জড়িত, কাজেই কোনো একটি ফসল চাষ করতে গেলে, কোনো হাঁস মুরগি পালন করতে গেলে কী সমস্যা হয় তারাই কিন্তু আসলে প্রথমেই বুঝতে পারে। সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে তারাও চেষ্টা করে থাকে, বা এগ্রিকালচারাল যে অফিসার আছে, কৃষি ডিএই মাধ্যমে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে তারা এই সমাধানগুলো পেয়ে থাকে।
তো অভিজ্ঞ কৃষক বলতে আমরা সেই কৃষকদেরই বুঝবো যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত এবং ফসল উৎপাদন করে থাকে, হাঁস মুরগি পালন, গবাদি পশু পালন, মাছ চাষ ইত্যাদি করে থাকে এবং তারা সরজমিনে যে সমস্যাগুলো পেয়ে থাকে এবং সেই সমস্যাগুলোর আলোকে আবার সমাধানের পথ খুঁজে থাকে, তারাই মূলত হলো অভিজ্ঞ কৃষক। এবং অভিজ্ঞ কৃষক থেকেই মানুষ আসলে অন্য কৃষকেরা আবার উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। একজন কৃষক যখন সফল হয় তখন স্বাভাবিকভাবে পাশের যে কৃষক সে তখন তার দ্বারা আকৃষ্ট হয় এবং সে যে পদ্ধতি অবলম্বন করেছে সেই পদ্ধতি অবলম্বন করার জন্য সে উৎসাহিত হয়। এভাবে অভিজ্ঞ কৃষকের মাধ্যমে ফসল চাষের বা অন্যান্য কৃষিজ পণ্য উৎপাদনের যে তাগিদ সেটা সে পেয়ে থাকে। এখানে অভিজ্ঞ কৃষক আমাদের বেশ কিছু রয়েছে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন ঝিনাইদহের হরিপদ কাপালি, তোমরা অনেকে হয়তো নাম শুনে থাকবে, এবং তার উদ্ভাবিত একটি ধানের নাম হরিধান। তিনি প্রাকৃতিকভাবেই এই ধানটি আবিষ্কার করেন। তিনি কোনো বিজ্ঞানীও নন বা কৃষিবিদও নন, বরং তিনি একজন অশিক্ষিত একজন মানুষ, কিন্তু প্রাকৃতিকভাবে ধানের যে চারা সেগুলো বাছাই করে উন্নত জাতের একটি ধান উদ্ভাবন করেন, যার নাম দেওয়া হয়েছে তার নাম অনুযায়ী হরিধান। অত্যন্ত দুঃখের বিষয় যে উনি কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। এবং এই হরিধান কিন্তু উৎপাদনের দিক থেকে অনেক ভালো উৎপাদন হয়ে থাকে। এর মাধ্যমে ওই এলাকার বহু লোক হরিধান উৎপাদন করে থাকে। শুধুমাত্র ওই এলাকায় নয়, সারা দেশের ভিতরেই এখন হরিধানের যে উৎপাদন সেটা বেড়েছে। এরপরে এই ঘাটালের সালিয়াবহ গ্রাম, একটি গ্রাম রয়েছে ধলাপাড়ার ওইদিকে, সেই সালিয়াবহ গ্রামের একজন কৃষক আব্দুল আজিজ, উনিও তার 8 একর জমিতে কৃষিজ বিভিন্ন পণ্য উৎপাদন করে থাকেন, যেমন ফলের বাগান, ভেষজ উদ্ভিদের বাগান, এগুলো উনি করেছেন, যার মাধ্যমে উনি যথেষ্ট অগ্রগতি সাধন করেছেন। এবং তিনি একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, সেটি হলো যে আনারসের গাছের উপরে সরাসরি ইউরিয়া সার পানিতে মিশ্রিত করে যে সলিউশন বা দ্রবণ তৈরি করা হয় সেটি স্প্রে করে উৎপাদন আরও বেশি বৃদ্ধি করা যায়, এটি তিনি আবিষ্কার করেছেন। অবশ্য আমাদের কৃষিবিদরা এ সম্পর্কে তাদের মন্তব্য হলো যে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যেগুলোতে সরাসরি ইউরিয়া সার স্প্রে করলে ফলন বেশি বৃদ্ধি পায়, দ্বিগুণ হারে বৃদ্ধি পায় বলা যায়, এবং সেক্ষেত্রে সারের যে অপচয় সেটাও কম হয়ে থাকে। অর্থাৎ সেক্ষেত্রে পাতার দ্বারাই মূলত ইউরিয়ার যে উপাদান, আমরা জানি কি উপাদান বলতো, ইউরিয়ার থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে। এই নাইট্রোজেন সরাসরি পাতার যে স্টোমাটা আছে, পত্রতন্ত্র, এগুলোর দ্বারা এগুলো গ্রহণ করে থাকে। এভাবে আমরা বলতে পারি যে বিভিন্ন দেশের যে বিভিন্ন এলাকায় বিভিন্ন অভিজ্ঞ কৃষক রয়েছে, তাদের মাধ্যমে আমরা কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য সরাসরি পেয়ে থাকি। এরপরে কৃষক বিদ্যালয়, বাংলাদেশ সরকার কৃষক বিদ্যালয় নামে একটি বিদ্যালয় চালু করেছেন, এবং যে এই বিদ্যালয়ের সংখ্যা সারা দেশে 335টি, অর্থাৎ 335টি উপজেলায় এই 335টি কৃষক বিদ্যালয় খোলা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই স্কুলগুলো পরিচালিত হয়ে থাকে। এখানে 50টি অধিবেশনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, অর্থাৎ কৃষির কিভাবে ফলন বেশি বৃদ্ধি করা যায়, কিভাবে হাঁস মুরগি পালন করলে বেশি উৎপাদন পাওয়া যায় এবং রোগবালাই কিভাবে দমন করতে হবে, এই বিষয় সম্পর্কে এখানে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এই কৃষক বিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কৃষি সম্প্রসারণের ক্ষেত্রে, অর্থাৎ কৃষি সম্পর্কিত যে তথ্য সেই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও আছে উঠোন বৈঠক, কৃষক সভা ইত্যাদি। কৃষক সভা কোনটিকে বলা হয়? অর্থাৎ যখন উপজেলা সদরে অথবা হাটে বাজারে কিংবা ইউনিয়ন পরিষদ অফিসে যখন
কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করা হয়ে থাকে কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে বা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে। সেটি মূলত কৃষক সভা নামে পরিচিত। এই কৃষক সভা মাসে একবার করে হয়ে থাকে, একটা নির্দিষ্ট তারিখেই মূলত এটি হয়ে থাকে এবং বিভিন্ন কৃষি সম্পর্কিত তথ্য প্রদান করা হয়ে থাকে। আরেকটি হচ্ছে উঠোন বৈঠক। এটা সরাসরি কৃষকের উঠানে অনুষ্ঠিত হয়। এখানে মূলত যেটি করা হয় এটি হঠাৎ করেই সাধারণত এই প্রোগ্রামটা করা হয়ে থাকে। অর্থাৎ কৃষকেরা কোনো একটি সমস্যার সম্মুখীন হয়েছে, ঠিক তখনই এই ধরনের একটি বৈঠকের আয়োজন করা হয়ে থাকে। সেখানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ উপস্থিত থাকেন এবং সেই সম্পর্কিত তথ্য প্রদান করে থাকেন। তাহলে বলাই যায় যে উঠোন বৈঠকটা হঠাৎ করেই হতে পারে, অর্থাৎ পরিস্থিতির মোকাবেলা করার জন্যই মূলত এই ধরনের যে মিটিং সেটা হয়ে থাকে। কৃষক সভাতে মোটামুটি 25 থেকে 30 জন কৃষক উপস্থিত থাকে, আর উঠোন বৈঠকে 50 থেকে 60 জন কৃষক উপস্থিত থাকে। আর কৃষক সভা মাসে যে কোনো একটা নির্দিষ্ট তারিখে হয়, আর উঠোন বৈঠকের কোনো নির্দিষ্ট তারিখ নাই, যে কোনো সময় হতে পারে। আর কৃষক সভা সব সময় হয় উপজেলা চত্বরে অথবা হাটবাজারে কিংবা ইউনিয়ন পরিষদ চত্বরে। আর উঠোন বৈঠকটা সরাসরি কৃষকের উঠানে হয়ে থাকে। তাহলে তোমরা কৃষক সভা এবং উঠোন বৈঠক এ সম্পর্কিত যে পার্থক্য সেটিও জানলে এবং এর মাধ্যমে কি তথ্য কীভাবে কৃষকরা পেয়ে থাকে সে সম্পর্কে জানলে। এবার আমরা জানব কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা, ইম্পর্টেন্স অফ এগ্রিকালচারাল এডুকেশন। আসলে কৃষি শিক্ষার যে প্রয়োজনীয়তাটা সেটা কোনো ক্রমেই অস্বীকার করা যায় না। বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ, একটা উন্নয়নশীল দেশ। সে দেশের উন্নয়ন অনেকাংশেই কৃষির উপরেই নির্ভরশীল। কাজেই কৃষিকে যদি আমরা আগায় নিতে চাই তাহলে সেক্ষেত্রে কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে, কারণ কৃষি শিক্ষার মাধ্যমে আমরা কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে পারি। এক্ষেত্রে যে যে বিষয়গুলো আমরা পাই, যে 1 নম্বর যে ফসল উৎপাদনের সময়, ফসল উৎপাদনের ক্ষেত্রে কতটুকু সার প্রয়োজন, ফসল উৎপাদনের করতে গেলে বিভিন্ন যে রোগবালাই পোকামাকড়ের আক্রমণ হয় সেগুলোর ডায়াগনোসিস, সেগুলোর প্রপার ট্রিটমেন্ট, এই বিষয়ে আমরা কৃষি শিক্ষার মাধ্যমে জানতে পারি। বিভিন্ন ফসলের যে জাত উদ্ভাবন, অর্থাৎ নতুন নতুন জাত উদ্ভাবন করা হয়, সেটা শুধু এই কৃষি শিক্ষার মাধ্যমে আমরা করে থাকি। অর্থাৎ ধানের এখন কিন্তু জাত 60-এরও উপরে। এই জাতগুলো কিন্তু কৃষি শিক্ষা যারা অভিজ্ঞ তারাই শুধুমাত্র করতে পারে। এরপরে বিভিন্ন রোগবালাই পোকামাকড় এগুলো দমনের জন্য বিভিন্ন ঔষধপত্র তৈরি, সেই বিষয়েও তারা গবেষণা করে থাকে এই কৃষি শিক্ষায় যারা অভিজ্ঞ তারাই। তাছাড়া কৃষি শিক্ষার মাধ্যমে কিভাবে সঠিকভাবে বনায়ন করা যায়, কিভাবে নার্সারি করা যায়, এই বিষয়গুলো আমরা জানতে পারি। কৃষি শিক্ষা করার মাধ্যমে কিভাবে হাঁস মুরগি পালন করলে বেশি ডিম উৎপাদন হবে, মাংস উৎপাদন হবে, দুগ্ধ উৎপাদন খামারের ক্ষেত্রে কিভাবে বেশি দুগ্ধ উৎপাদন হবে এবং মাংস উৎপাদন হবে, এই বিষয়গুলো আমরা জানতে পারি। মাছ চাষের ক্ষেত্রে সফল মৎস্য চাষী হিসাবে আমরা কৃষি শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে সেটা প্রয়োগ করে বেশি ফলন পেতে পারি। কিভাবে রোগবালাই দমন করতে হবে এবং কোথায় ভালো চিকিৎসা পাওয়া যাবে সে সম্পর্কিত তথ্য আমরা কিন্তু কৃষি শিক্ষা জ্ঞানের মাধ্যমে পেতে পারি। কাজেই এই ক্ষেত্রে বিবেচনা করলে, চিন্তা করলে দেখা যায় কৃষি শিক্ষার যে গুরুত্ব সেটা অপরিসীম। বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি বলা যায়। কাজেই কৃষি শিক্ষার পাশাপাশি আমাদের আরও যেটি প্রয়োজন সেটি হলো যে কৃষিজ পণ্য উৎপাদনের জন্য যে সরাসরি কৃষকদের যে মাঠ পর্যায়ে কর্মীদের সাথে যোগাযোগ, সেটি কিভাবে করা যেতে পারে,
কোথায় সেই হাঁস মুরগির উন্নত জাতের বাচ্চা পাওয়া যায়, কোথায় ভালো জাতের বীজ পাওয়া যায়, সেগুলো কিন্তু কৃষি শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি, অর্থাৎ সেখানে সে সম্পর্কিত তথ্য প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন লিফলেট, ফোল্ডার, পোস্টার, ম্যাগাজিন, পত্রিকা, দৈনিক কৃষি পত্রিকা ইত্যাদির মাধ্যমে আমরা কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য জেনে সেগুলো আমরা কৃষিতে প্রয়োগ করে অনেক ফলাতে পারি এবং আমাদের উৎপাদন অনেক বাড়াতে পারি। তো এতক্ষণ আমরা কৃষি তথ্য প্রাপ্তির উৎসসমূহ সম্পর্কে জানলাম, আর পাশাপাশি কৃষি শিক্ষার প্রয়োজনীয়তা এবং কতিপয় বিষয়ের বর্ণনা, উঠোন বৈঠক, কৃষক সভা, কৃষক বিদ্যালয়, অভিজ্ঞ কৃষক এ সম্পর্কিত আলোচনা শুনলাম। বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যদিও টপিকগুলো খুব ছোটো ছোটো, তবে এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। অবশ্যই মনে রাখবে কোনটি কৃষক বৈঠক, কৃষক সভা, কোনটি উঠোন বৈঠক, কৃষক বিদ্যালয়ের সময়ের কী কাজ, এ সম্পর্কিত ধারণা তোমাদের থাকতে হবে। তো তোমরা এই বিষয়ে ভালোভাবে লেখাপড়া করবে। তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ের 3য় পরিচ্ছেদ এই স্টার্টিংয়ে এই বিষয়গুলো রয়েছে, তোমরা এই বিষয়গুলো অনুশীলন করবে এবং কোনো প্রয়োজন পড়লে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে পরবর্তী শ্রেণী কার্যক্রমে আমার সাথে আবার জড়িত হও, এই আশাবাদ ব্যক্ত করে আজকের শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।